আমাদের মুখ্যমন্ত্রী রাকেশ রোশনকে চাঁদে পাঠাতে পারেন। আমাদের মুখ্যমন্ত্রী গান্ধীজির অনশন রবীন্দ্রনাথকে দিয়ে ফলের রস খাইয়ে ভেঙে দিতে পারেন। আমাদের মুখ্যমন্ত্রী ছবি আঁকতে পারেন। আমাদের মুখ্যমন্ত্রী কবিতা লিখতে পারেন। আমাদের মুখ্যমন্ত্রী গীতিকার। আমাদের মুখ্যমন্ত্রী সুরকার। বাপি লাহিড়ী বলে গিয়েছিলেন যে তোমার লেখা গানে এবার আমি সুর দিয়ে গাইব। আজকে সুতরাং সে সাধারণ মুখ্যমন্ত্রী নন, ইনি অসাধারণ। নরেন্দ্র মোদীকে দেখলেই যেন কিরম একটা হয়, কুছ কুছ হতা হ্যায়। উনি সঙ্গে সঙ্গে বলে ওঠেন যে হাম কিসি সে কম নেই। বললেন আমি মানবো না। কি মানবেন না? বলছেন আমি সার মানবো না। কেন মানবেন না? অবশ্য মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো আমাদের হৃদয়টা অতটা বড় নয়, তার জন্য আমরা ক্ষমা প্রার্থী। আমাদের মুখ্যমন্ত্রী সিংহ হৃদয়, আমাদের মুখ্যমন্ত্রীর কবি মন। আমাদের মুখ্যমন্ত্রী বলছেন যারা মারা গেছে, লক্ষ লক্ষ মানুষ যারা মারা গেছে পশ্চিমবঙ্গে গত 10 বছরে, তারাও তো কারোর ভাই ছিল, তারাও তো কারোর প্রেমিক ছিল, তারাও তো কারোর বাবা ছিল। আজকে তারা কেন বাইরে থাকবে? তাদেরও ভোটার লিস্টে টেনে আনুন। এতদিন আমরা নাটক যাত্রা দেখেছিলাম, বাবা কেন চাকর না, বাবা হলো চাকর। এতদিন না যাত্রা চলতো ছেলে আসামি, বাবা আসামি, ছেলে জজ। তারপরে আমরা যাত্রা শুনলাম কি, যে মা কুমারী, মেয়ে চললো শ্বশুর বাড়ি। আজকে সব এসআইআর একাকার হয়ে গেছে। বলছে বাবা ভাড়া পাওয়া যাচ্ছে পশ্চিমবঙ্গে, বাবা ভাবা পাড়ায়। এখন নতুন যাত্রাপালা আসছে, শ্বশুর কেন বাবা। ওই শচীন কর্তার গান ছিল না, 6 মাসের এক কি ছিল, 6 মাসের তো 6 মাসের এক কন্যা ছিল, 9 মাসে তার গর্ভ হলো, আর 11 মাসে 3 মাসে তার 11টি, 9 মাসে তার 11 সন্তান। আমরা ভেবে করব কি? আরে মাত্র 2 বছর আগে 3 ছেলের যে বাবা ছিল, আজকে দেখছি 11 ছেলের বাবা। কোন ফর্ম ফিল আপ চলেছে বিএলওদের কাছে? এই চারিদিকে তামাশা তৈরি করে দিয়েছে এসআইআর এর নামে, কিন্তু তাও মুক্তি পাবে না। তৃণমূল কংগ্রেস যদি মনে করে থাকে বিএলওদের পার্টি অফিসে বসিয়ে রেখে বিএলওদের দিয়ে ফলস ডকুমেন্ট সিস্টেমে আপলোড করিয়ে দিয়ে পঞ্চায়েত অফিস থেকে গোটা এসআইআর ব্যবস্থাকে প্রভাবিত করে, বিএলএদের ভীত সন্ত্রস্ত করে, বিএলএদের গান পয়েন্টে রেখে মহিলা বিএলওর স্বামীর ওপরে প্রাণঘাতী হামলা করে গোটা এসআইআর সিস্টেমকে চেঞ্জ করে দেবেন, ভুল করছেন, মূর্খের স্বর্গে বাস করছেন। যারা যাবার তারা যাবে, যারা যাবার তারা যাবে। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যারা পৃথিবী ছেড়ে চলে গেছে আমি তাদের ভোটার লিস্টে রাখবো। ওরা জগতের মায়া কাটিয়ে গেছে, তো কি হয়েছে? ভোটার লিস্টের মায়া কাটাতে পারেনি, কারণ সত্যি ওপরের মানুষদের একটা টান থাকে ভোটার লিস্টের প্রতি। আমার মা আর বাবা দুজনে চলে গেছেন 18 দিনের ব্যবধানে এই কোভিড এর সেকেন্ড ফেজে। আমি বিধাননগরের অধিবাসী, ভোট দিতে গিয়েছিলাম সকাল 9টায়। সকাল 9টায় ভোট দিয়ে যখন আমি 6 নম্বর মুরুলিধর পার্টি অফিসে ছিলাম সারাদিন, সেদিন হঠাৎ শুনতে পেলাম যে আমার বাবাও এসেছিল, মাও এসেছিল, হাতে হাত ধরে এসেছিল, বিকেল 4টের সময় ভোট দিয়ে চলে গেছে। আমাদের যিনি শিক্ষামন্ত্রী আছেন, ওই একটু আগে অগ্নিমিত্রা বলছিল এসএসসি দিয়ে যে পুরো গুলিয়ে দেবার চেষ্টা করছে, ওরও বাবা আছেন। ওনার বাবা 2008 সালে গত হয়েছেন। আমি জানি না প্রাপ্তর সেই সৌভাগ্য হয়েছে কিনা বাবার সঙ্গে দেখা করার। এতগুলো দমদমের ভোটে হয়তো মাঝে মধ্যে এসে পড়েছে। আবার কিছু মানুষ বলছেন বিজেপিকে দেখা যাচ্ছে না, আমরা তো তৃণমূলকেই দেখতে পাচ্ছি। আরে যাকেই দেখুন, আপনি 3 ছেলের বাবাকে 11 ছেলের বাবা বানিয়ে দিন, আপনি শাশুড়িকে মা বানিয়ে দিন, শ্বশুরকে বাবা বানিয়ে দিন, তাও কিন্তু এসআইআর হবে, এসআইআর হচ্ছে। মুখ্যমন্ত্রী বলেছিলেন আমি ওয়াকফ হতে দেব না।
পশ্চিমবঙ্গে কোনো মূল্যে ওয়াকফ আইনকে কার্যকর করতে দেব না। গতকাল কার্যকর করে নিয়েছেন, মেনে নিয়েছেন, বলছেন সিস্টেমে আপলোড করে দাও, মুখ্যমন্ত্রী মানবেন। কিন্তু তার আগে মুখ্যমন্ত্রী একটি ছোটাছুটি করেন। আর বারবার যখন লোকসভার ভোট আসে উনি দিল্লি চলে যেতে চান আমাদের মায়া কাটিয়ে। বারবার বলেন আমি দিল্লি যাব। আবার সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস, মানে 12 হাত কাঁকুড়ে 13 হাত দিচ্ছি। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস যেভাবে নাকি তৃণমূল সব ঠিকঠাক করে দেবে। আর আরো কিছু দল আছে যারা কিছু না পেরে নেমে পড়েছে ময়দানে, তারাও বলছে আমরা SIR মানছি, কিন্তু এই ব্যবস্থা মানছি না, এতে তৃণমূলের সুবিধা হচ্ছে। আপনাদের শিল্পাঞ্চলে লাল পতাকার প্রবল জোর ছিল। আমি কাউকে আক্রমণ করতে এখানে আসিনি। আমার একটাই বক্তব্য সমস্ত বামপন্থী কর্মীদের কাছে, যারা এখনো রাতের অন্ধকারে জন রিডের দুনিয়া কাঁপানো 10 দিন বুকে চেপে ধরে বিপ্লব আসার অপেক্ষায় শিহরিত হচ্ছেন, যারা এখনো বলশেভিক রেভলিউশনের কথা ভুলে যেতে পারেননি, যারা এখনো জারেদের অত্যাচারের কথা বিভিন্ন কর্মী বৈঠকে আজকে নিজেদের কর্মীদের বলেন, আমরা বলছি মতাদর্শের কোনো মৃত্যু নেই, মতাদর্শ থেকে যায়, সংগঠন কমে, মানুষ কমে। তাই মতাদর্শকে অন্তত এই নির্বাচনটার জন্য একটু বুকের ভেতর রেখে দিন, হৃদয়ে রেখে দিন। পতাকা ছাড়বেন না, পতাকা নিজের বাড়িতে রাখুন, পতাকা একটু উঁচুতে বাড়িতে রেখে দিন লাল পতাকাকে, কিন্তু এই নির্বাচনে ভোট কেটে অন্যের যাত্রা ভঙ্গ করবেন না। এই নির্বাচনে আপনাদের সকলের কাছে দাবি করছি, এই যে কংগ্রেস আর CPM আর তৃণমূলের এখানে এত লড়াই, কংগ্রেস তো বার্তা দিয়েই দিয়েছে, কারণ শতাব্দী প্রাচীন পার্টি কংগ্রেস, যার গর্ভ থেকে তৃণমূল কংগ্রেসের জন্ম হয়েছে। তৃণমূলের যে কর্মীরা আজকে আক্রমণ করছেন, রণহুঙ্কার দিচ্ছেন, এই মলয় বাবুদের বোঝা উচিত যে যেদিন कांग्रेसের প্রবল গর্ব যন্ত্রণা ट्रिमेंड, क्या उसका पास रुपया नहीं था, क्या उसका पास जुगाड़ नहीं था, आदमी नहीं था, लेकिन एक वोट, सिर्फ एक वोट के लिए उन्होंने अपने सत्ता को विसर्जित नहीं किया। उन्होंने अपने कुर्सी को ठोकर मार के चले गए, लेकिन भारत की लोकतंत्र, भारत की मर्यादा और इस सदन की गरिमा को ऊंचा करके चले गए। আমরা সেই রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করছি আপনাদের সামনে দাঁড়িয়ে। আমরা সেই রাজনৈতিক সংস্কৃতি নিয়ে আজ আসানসোলের মানুষের সামনে দাঁড়িয়ে বলেছি, অতীতে এই অঞ্চলের মানুষ আমাদের অনেক পারিবারিক সংগঠনের আন্দোলনকে সমৃদ্ধ করেছেন, সফল করেছেন। আপনারা এই মাটি থেকে আমাদের প্রার্থীদের নির্বাচিত করেছেন, আমাদের লোকসভার প্রার্থীকে এখান থেকে আপনারা জিতিয়ে দিয়েছিলেন, কিন্তু কেন জানি না কহো না প্যার হয় বলে তিনি অন্যদিকে চলে গেছেন, তার জন্য আমরা ক্ষমা প্রার্থী। এরপরেও আমরা দুজনে, আমরা এখানে দুজন বিধায়ক বসে আছেন, ভবিষ্যতে যাকে নিয়ে এসেছিলেন বহিরাগতর রাজনীতি করে আন বান আর শান বলতে বলতে তিনিও কিন্তু বাজারে নেই। কেউ বাজারে থাকবে না, বিজেপি ছাড়া আসানসোলের কোনো ভবিষ্যৎ নেই, শিল্প সম্ভাবনার আর কোনো স্বপ্ন নেই। যদি বিনিয়োগ চান, যদি বিভিন্ন বন্ধ কারখানার দরজার তালা খুলতে চান, যদি শিল্পাঞ্চলে প্রাণের স্পন্দন চান, কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি চান, যদি ঘরের ছেলেকে ঘরে রেখে ভাত খাওয়াতে চান, যদি পরিযায়ী শ্রমিকের স্রোত বর্ধমান থেকে বন্ধ করতে চান, তাহলে এই সরকারের বিসর্জন ছাড়া আপনার সামনে অন্য কোনো রাস্তা খোলা নেই। আমরা আপনাদের কাছে এসেছি এটি নতুন স্বপ্ন নিয়ে। আমরা বলছি পরিবর্তন, কিন্তু আমরা বলছি মানুষের অবস্থার পরিবর্তন, মানুষের ভাবনার পরিবর্তন, পুরো ব্যবস্থার পরিবর্তন। আর পুরো ব্যবস্থার পরিবর্তন দিতে গেলে তৃণমূলের বিসর্জন ছাড়া অন্য কোনো পথ খোলা নেই। দীর্ঘ পথ হেঁটে আমাদের মুখ্যমন্ত্রী ক্লান্ত, পরিশ্রান্ত, তার বিশ্রামের প্রয়োজন। তার দিকে তাকিয়ে শুধু আমরা বলছি, তোমারও তো শ্রান্ত হলো মুঠি, অন্যায় হবে না, নাও ছুটি, এবার তো আমাদের মুক্তি দাও। মানুষ মুক্তি চাইছে, মানুষ পরিত্রাণ চাইছে, মানুষ বাঁচতে চাইছে, মানুষ কথা বলতে চাইছে, নির্ভয় ভোট দিতে চাইছে, নিজের ছেলে মেয়েদের উচ্চ মাধ্যমিকের পড়ার বাইরে পাঠিয়ে দিতে চাইছে না।
আর সেজন্যই তৃণমূল আঁকড়ে ধরেছে বিভাজনের রাজনীতিকে, আঁকড়ে ধরেছে সাম্প্রদায়িক সংঘর্ষের রাজনীতিকে, দাঙ্গার রাজনীতিকে। এখন শুনছি কে আবার বাবরের মসজিদ তৈরি করছে, কে আবার শুনছি বাবর। তৃণমূল যে বাবরের পার্টি জানা ছিল না, ইমাম মুয়াজ্জিমদের সঙ্গে ছিল, ঠিক ছিল। মুখ্যমন্ত্রী ঈদ উল ফিতরের মঞ্চে গিয়ে বললেন বিজেপি ইজ প্র্যাকটিসিং হিন্দু ধর্ম ইজ গান্ধা ধর্ম, এগুলো ঠিক ছিল। কালী জগন্নাথকে নিয়ে টানাটানি করছিলেন, ও পর্যন্তও ঠিক ছিল। আবার বাবরকে টেনে নিচে নামাতে গেলেন কেন? আরে বাবরকে নিচে নামিয়ে এলে কি পশ্চিমবঙ্গের মানুষ ছেড়ে দেবে নাকি? পশ্চিমবঙ্গের মানুষ কি মনে করছে বাবরকে তার বুকের উপরে বসিয়ে দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আর তিনি একদম শান্ত হয়ে বসে থাকবে রাজ্যের মানুষ? এটা হতে পারে না। সারা ভারত রাস্তায় নামবে এই পরাধীনতার বিরুদ্ধে, বিদেশি আগ্রাসনের বিরুদ্ধে, সংস্কৃতির বিরুদ্ধে, আক্রমণের বিরুদ্ধে। আমরা জাতীয় অস্মিতার স্বার্থে মন্দির মসজিদ লড়াই নয়, শুধু রুটি রুজির লড়াই নয়, ভারতবর্ষের গরিমাকে প্রতিষ্ঠা করবার জন্য যে রাম মন্দির তৈরি হয়েছে তাকে পর্যন্ত চ্যালেঞ্জ জানাচ্ছে মমতা ব্যানার্জি। আর কত কি করবেন পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস? একটা সরকার এতক্ষণ পর্যন্ত বিক্রি করছিল, এতদিন পর্যন্ত সরকার চাকরি বিক্রি করেছে, কয়লা বিক্রি করেছে, পাথর বিক্রি করেছে, এতদিন পর্যন্ত সরকার লোহা বিক্রি করেছে, 100 দিনের কাজ বিক্রি করেছে, 40,000 শিক্ষকের চাকরি বিক্রি করে দিয়েছে। এখন মৃত মানুষের চোখ উপড়ে সেটা পর্যন্ত বিক্রি করে দিচ্ছে বারাসাতে। আর কত নিচে নামাবেন পশ্চিমবঙ্গকে? সারা ভারতবর্ষের যেখানেই যাবেন সেখানেই দেখবেন পরিযায়ী শ্রমিক। কেন পরিযায়ী শ্রমিক? রাজ্যে নতুন কোনো বিনিয়োগ নেই, শিল্প সম্ভাবনার সুযোগ নেই। মুখ্যমন্ত্রীর মঞ্চে দাঁড়িয়ে যারা বলছেন এত ভালো শিল্প বান্ধব পরিস্থিতি আগে কোনোদিন তৈরি হয়নি, যারা ডেস্টিনেশন বেঙ্গলের কথা বলছেন, তাদের একবার তাদের রিটার্নটা দেখুন, গত 9 বছরের তাদের ব্যালেন্স শিট দেখুন। তারা বিনিয়োগ করছেন ভিন্ন রাজ্যে, কারণ পশ্চিমবঙ্গে শিল্প সম্ভাবনা নেই। এখানে বার্ড ল্যান্ডে সরকারের কাছে যে জমি আছে সেখানে আরবান ইনফ্রাস্ট্রাকচার নেই। লোয়ার জুডিশিয়ারি ইজ আন্ডার থ্রেট, টোটাল অ্যাবসেন্স অফ ল অ্যান্ড অর্ডার, টোটাল অ্যানার্কি। এটা শুধু কনস্টিটিউশনাল ক্রাইসিস নয়, টোটাল ব্রেকডাউন অফ দ্য কনস্টিটিউশনাল মেশিনারি। মানুষ প্রশ্ন করছে রাস্তায় আমাদের, কেন এই সরকারটাকে এখনো পর্যন্ত টিকিয়ে রেখেছেন? আর কিছু মানুষ আবার আগে থেকে ছেড়ে দিয়েছেন, বলছেন দিদি আর মোদি গোটা। আরে আপনি পৃথিবীর সর্ববৃহৎ রাজনৈতিক দল, কারোর কাছে সামনে আঁচল পেতে ভিক্ষে করে নয়, কারোর হাতে হাত রেখে নয়, মতাদর্শ বিসর্জন দিয়ে নয়, আইডিওলজিক্যাল স্ট্যান্ড পয়েন্টকে ডাইলিউট করে নয়, নিজের শক্তিতে 2 থেকে 303-এ পৌঁছেছে। একটার পর একটা রাজ্য জয় করছে বিজেপি। এই জয় বিজেপির জয় নয়, এই জয় বর্তমান প্রজন্মের জয়, এই জয় পরিবর্তিত দৃষ্টিভঙ্গির জয়, এই জয় আধুনিক পৃথিবী, আধুনিক ভারতবর্ষের জয়, এই জয় নরেন্দ্র মোদীর স্বপ্ন দেখানোর জয়, এই জয় নরেন্দ্র মোদীর স্বপ্ন দেখিয়ে তাকে বাস্তবায়িত করবার শক্তি দেখানোর জয়। তাই হরিয়ানায় কংগ্রেস পরাজিত, বিহারে লালু প্রসাদরা ভুল লুণ্ঠিত। লালু প্রসাদের কাছেও গিয়েছিল তৃণমূল কংগ্রেস, পা ধরে প্রণাম করে এসছে একবার, আরে বাবা আশীর্বাদ দাও। বলছেন আমরা রেশনের চাল খেয়েছি, আমরা আসানসোলের কয়লা খেয়েছি, আমরা ওখানের পাথর খেয়েছি, আমরা তো মোটামুটি শৌচাগার পর্যন্ত খেয়ে নিয়েছি, 100 দিনের কাজ খেয়েছি, আবাস যোজনার ঘর খেয়েছি, কিন্তু পশুর খাদ্য নিয়ে এখনো কিছু করে উঠতে পারিনি। ওটা কি করে হজম করতে হয় সেটা শিখিয়ে দাও। লালু গেছে, বিহারের মানুষ জঙ্গল রাজকে ফিরিয়ে আনতে চায়নি, আর পশ্চিমবঙ্গের মানুষ মহা জঙ্গল রাজের বিসর্জন দিয়ে দেবে। মহা জঙ্গল রাজ পশ্চিমবঙ্গের থেকে আমাদের মুক্তি চাই। এই মুক্তির পথ আপনাদের খুঁজতে হবে। তৃণমূল কংগ্রেস চলে যাবে, তৃণমূল কংগ্রেস যাবে, কারণ মা দুর্গাও খেপে আছে অনেকদিন ধরে। এরপরে কবে দুর্গা আসবে তবে তো মানে তাকেও চিন্তা ভাবনা করে আসতে হবে, ওটাও ঠিক করে দেবে তৃণমূল কংগ্রেস। এতদিন পর্যন্ত আমরা জানতাম কি বিসর্জন কবে হবে সেটা
আমাদের পঞ্জিকায় ঠিক হবে, তৃণমূল বললে আমরা নতুন পঞ্জিকা বার করে দেবো, তৃণমূলই পঞ্জিকা। এই পঞ্জিকায় হয়তো কোনোদিন বলে দেবে এবার মা দুর্গার ছেলে মেয়েকে নিয়ে আসতে পারবে না কলকাতায়, এবার আমাদের মতো করে আসতে হবে, কারণ জায়গা কম আছে। যেভাবে বাংলাদেশ থেকে লোক ঢুকিয়েছি, যেভাবে রোহিঙ্গা ঢুকিয়ে দিয়েছি, যেভাবে পুরো ডেমোগ্রাফি বদল করে দিয়েছি, শুধু বাংলার নয়, বাংলার মধ্যে দিয়ে সীমাঞ্চল, বনাঞ্চল, বিহার, ঝাড়খণ্ডকে ধ্বংস করেছি, যেভাবে বাংলার মধ্যে দিয়ে সারা ভারতবর্ষ অনুপ্রবেশকারীদের পৌঁছে দিয়েছি, যেভাবে টিনা, মিনা, রুক্মিণী, কি নাম, গীতা, সীতা, বিভিন্ন নামে ছড়িয়েছিল দিল্লির আশেপাশে, বম্বের বিভিন্ন জায়গায়। এসআইআর শুরু হওয়ার পরেই মিনা, তার কি নাম হলো কেউ জানে না, মিনারা সব গায়েব, ওখানে কেউ নেই। একই ঘটনার নাটক তৈরি করেছে এবার বাংলাদেশ সীমান্তে। এই যে আপনারা যারা সাংবাদিক আছেন, বুম নিয়ে আছেন, আপনারা তো সকাল থেকেই দেখাচ্ছেন বাংলাদেশ সীমান্তে লোক বসে আছে। কত লোক? বলছে 300। আরে 30 লক্ষ লোক তো আশেপাশে আছে, 3টে জেলার মধ্যে জড়িয়ে সামনে 300 লোককে রেখে দিয়েছে যে সব নাকি বাংলাদেশে ফিরে চলে যাচ্ছে। আরে কেউ কোথাও যাচ্ছে না, সব ভোটার লিস্টের মধ্যে আছে। ওই ভোটার লিস্ট থেকে সরানোর কাজ আপনাদের করতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় যা বলেন উনি খোলাখুলি বলেন। মমতা বন্দ্যোপাধ্যায় কোনো লুকিয়ে কথা বলেন না। মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতি চোখে চোখ রেখে কথা বলার রাজনীতি। তিনি সকলের সামনে বলে দিয়েছেন যে মারা গেছে সেও থাকবে, তার বাড়ি যদি এখনো থেকে থাকে ভোটার লিস্টে তার নাম থাকবে। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন অনুপ্রবেশ বলে কিছু নেই, ওপার বাংলা আর এপার বাংলা বলে কিছু নেই। আমরা দুজনেই বাংলায় কথা বলি, বাংলায় গান গাই, বাংলায় কবিতা লিখি, বাংলায় স্বপ্ন দেখি। তাই বাঙালি যারা আছে, ওপাশ থেকে যারা এসেছে, তাদের প্রিয় উৎসব ঈদ হলে কি হয়েছে, ওরা আমাদের ভোটার লিস্টে থাকবে। বলে রোহিঙ্গা, আরে রোহিঙ্গা তো মায়ানমার থেকে ওদের তাড়া করেছে, ওরা কোথায় যাবে? আমাদের এত বড় হৃদয়, মুখ্যমন্ত্রীর হৃদয় কিন্তু খুব বড়। মুখ্যমন্ত্রী যাকেই পান কাছে টেনে নেন, বলছেন কেন রোহিঙ্গারা বাইরে থাকবে, ওদের জন্য আমার পশ্চিমবঙ্গ আছে, ওদের জন্য আমার কি যেন শ্রী আছে, শ্রী বিশ্রী চারিদিকে বিভিন্ন রকম ছড়িয়ে আছে না, ঠিক সাথী, শ্রী, এসব মুখ্যমন্ত্রীর যত প্রজেক্ট আছে, এখন বাংলাদেশে যাদের ইন্টারভিউ নিচ্ছে প্রত্যেকে নাকি সেগুলো পেয়েছেন। এভাবেই মুখ্যমন্ত্রী এগিয়ে চলেছেন। তার এজেন্ডা সাফ, এক ভোটারের নাম 5 জায়গায় থাকবে। আমাদের বিরোধী দলনেতাকে দেখলাম একটা প্রেস কনফারেন্স করতে গিয়ে উনি দেখাচ্ছেন একটি মেয়ের নাম 8 জায়গায় আছে। মানে কি ভালোবাসা! চারিদিকে ভোটার লিস্টের মধ্যে দিয়ে উনি প্রেম বিতরণ করতে 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 চলে যাবেন তৃণমূলের মধ্যে দিয়ে। 8 জায়গায় প্রেম বিতরণ, ভাবা যায়? মানে কি বিশাল কন্ট্রিবিউশন গণতন্ত্রের প্রতি। কতটা আস্থা থাকলে মানুষ 8 জায়গায় নাম তুলতে পারে, সেটা ওরা দেখিয়ে দিয়েছেন। উনি বলছেন ওদের নাম থাকবে, উনি বলছেন রোহিঙ্গাদের নাম থাকবে, বাংলাদেশি মুসলমানদের নাম থাকবে, হিন্দু বলে তোমার নাম থাকবে, তোমার সিএ হবে, মুসলমানের কেন নাম থাকবে না? আরে আমাদের অবস্থান স্পষ্ট, ডিটেক্ট, ডিলিট অ্যান্ড ডিপোর্ট। কারণ যারা একদিন এই দেশটাকে অপবিত্র বলেছিল, যারা এই দেশকে দারুল হার্ব বলেছিল, যারা এই দেশকে যুদ্ধভূমি বলেছিল, নাপাক বলেছিল, যারা একদিন কলকাতায় দাঁড়িয়ে স্লোগান দিয়েছিল কান মে বিড়ি মুঁহ মে পান লড়কে লেঙ্গে পাকিস্তান, যারা বলেছিল হাসকে লিয়া পাকিস্তান লড়কে লেঙ্গে হিন্দুস্তান, যারা আসামে দাঁড়িয়ে বলেছিল বাঙালিদের যে সিলেট নিয়েছি গণভোটে, আসাম নেব লাঠির চোটে, আজকে তারা কেন ভারতবর্ষে আসবে? এটা ধর্মশালা নয়। মুখ্যমন্ত্রীর দলের ফিরাদ হাকিম, তিনি আবার দুর্গাপুজো করেন, মানে নামাজি হিন্দু, বিরাট দুর্গাপুজো, হিন্দুদের প্রতিও ভালোবাসা, মুসলমানদের প্রতিও ভালোবাসা। তিনি বলছেন দাওয়াতে ইসলাম, একজনকে অন্তত তুমি করে যাও, একজনের ধর্মটা পরিবর্তন করেই তবেই তোমার জীবন সার্থক হবে। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।